দেখেন এই যে ম্যাচ চলতেছে, এই ম্যাচ নিয়ে শুরু থেকে আমি আশাবাদী কথাবার্তা বলতেছি। আপনারা অনেকে আমি জানি বিরক্ত হচ্ছেন। আমি আসলে বাইরের কে বিরক্ত হচ্ছে সেটা নিয়ে খুব একটা ভাবিত না। আমাদের নিজেদের লোকেরা বিরক্ত হচ্ছে, তো আমিও বিরক্ত হচ্ছি এই খেলা দেখে। কারণ পাকিস্তান সফরের পর আমাদের তো একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে আমরা একটা ফাইট করব। সে ফাইটটা নানা কারণে আমরা করতে পারিনি। কিন্তু আপনি যদি আজকে, আমি জানি যে সবাই খুব খুশি হতেন যে আমি যদি একটা গালিগালাজময় পর্ব করতে পারতাম, যে সব ব্যাটসম্যানরা একদম ধুয়ে দেওয়া, তাদের টেকনিক এক্সপোজ হয়ে গেছে, এগুলো একটু জোরে বলা, সেগুলো করতে পারলে খুব ভালো হতো। কিন্তু বাই নেচার আমি সেটা খুব একটা করতে পারি না। তো আমি একটু শুরুতে পজিটিভ একটা কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস যদি দেখেন যে 2টা দিন খেলা হলো, 2টা দিনে তো 6টা সেশন, এর ভেতরে আমাদের বোলাররা অলমোস্ট 3.5 সেশনের মতো আমাদের বোলাররাই মাঠে ছিল, মানে 3 সেশনের বেশি। ওই এই 3 সেশনের মধ্যে আমাদের বোলাররা একটা সেশন খারাপ করছে, প্রথম দিনের শেষ সেশনটা। এই ছাড়া প্রথম দিনের 2 সেশন এবং আজকের শেষ সেশন আমাদের বোলাররা কিন্তু ডমিনেট করছে। প্রথম দিনে হাসান দুর্দান্ত বল করছে, আজকে তাসকিন দুর্দান্ত, গতকালকে তাসকিন দুর্দান্ত বল করছে। মানে আমাদের বোলারদের খুব বেশি দায় দেওয়ার সুযোগ নাই। তারপরেও যেটা হচ্ছে যে আমাদের সামনে একটা ওরা বড় ইনিংস খেলছে, সেইটার জন্য আমাদের বোলারদের খুব বেশি খাটো না করে আমি আসলে অশ্বিন এবং জাদেজারে মারাত্মক কৃতিত্ব দিব। দেখেন অশ্বিনের হোমে, মানে এই চেন্নাইতে, এটা ওর ব্যাক টু ব্যাক দ্বিতীয় সেঞ্চুরি। আর জাদেজা তো এই মুহূর্তে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় অলরাউন্ডার, কারণ র্যাঙ্কিং সবসময় সত্যি কথা বলে না। জাদেজা যেভাবে ব্যাটে বলে কন্ট্রিবিউট করে, দলকে রেগুলার রান দিয়ে যায়, সেটা আসলে খুব বিরল ব্যাপার। ফলে অশ্বিন জাদেজা সেই ফাইট ব্যাকটা করছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে ওই সময়টা থেকেই উইকেট আসলে বোলারদের আর তেমন কিছু অফার করতেছিল না। আমি বরং আজকে লাস্ট সেশনে যে বাংলাদেশি বোলাররা, তাসকিন যে ভালো করলো এবং কুইক আমরা ইন্ডিয়ার 3টে উইকেট তুলে নিলাম, আমি এটাতে বাংলাদেশি বোলারদের ক্রেডিট দেই। কারণ যে এখন তো আর ওই অর্থে বোলারদের জন্য কিছু নাই। আগামীকাল থেকে হয়তো এই উইকেটে বোলাররা টার্ন পাবে, আগামীকাল থেকে হয়তো আমরা স্পিনারদের কাছ থেকে কিছু দেখবো। তো যাই হোক, সেটা কি দেখবো না দেখবো সেটা পরে কথা। এখন কথা হচ্ছে যে দেবব্রত এরকম বড় বড় কথা বলতেছে, তাহলে দলের এই অবস্থা কেন? আমরা তো অ্যাকচুয়ালি ইনিংস পরাজয়ের খুব কাছাকাছি। যদি ওরা আমাদের ফলো অন করাতো, তাইলে অ্যাকচুয়ালি আমরা ইনিংস পরাজয় দেখতে পাইতাম। এখন যে সময় কথা বলতেছি, সে সময় এই বাংলাদেশ দলে ব্যাটিং করতে নামার কথা ইনিংস পরাজয় এড়ানোর জন্য। যদিও ওরা 4th ইনিংসে ব্যাট করবেন না বলে আমাদেরকে ফলো অন করায় নাই। কিন্তু তাহলে এত খারাপ অবস্থা কেন? দেখেন এই খারাপ অবস্থাটা খুব অপ্রত্যাশিত বা মানে আকাশ থেকে পড়া কোনো ঘটনা ঘটে নাই। যেটা ঘটছে, আমাদের বোলারদের ভালো করার মাঝখানে আমাদের ব্যাটসম্যানরা তাদের স্বরূপে আবির্ভূত হয়েছে না। মানে এটা শুনতে খুব খারাপ শোনালেও আমাদের বোলাররা এইরকম করে যাচ্ছেন। আপনি যদি একটা টেস্ট চোখ বুঝে জাস্ট ভাবার চেষ্টা করেন যে একটা টেস্ট কি হবে। একটা টেস্ট খেলতে নামবে ইন্ডিয়ার মতো দল, আপনার বিপক্ষে 1-150 রানে অল আউট হবে, তারপরে আপনি গিয়ে 200 রান করবেন, আবার ইন্ডিয়া গিয়ে 250 রানে অল আউট হবে, আপনি 200 রান চেস করে জিতবেন। এইটা কি রোজ হয়? এটা কি মামার বাড়ির আবদার যে আপনার বোলাররা রোজ প্রতিপক্ষের ছোট ছোট রানে অল আউট করে দিবে আর আপনি ম্যাচ জিতবেন? আপনার ব্যাটসম্যানদের তেমন কোনো কন্ট্রিবিউশন দরকার হবে না। আর নিতান্ত ব্যাটসম্যানরা কন্ট্রিবিউট করতে হলে মিরাজ আর লিটন গিয়ে শেষ দিকে কন্ট্রিবিউট করবে, বড় জোর মুশফিক একটু কন্ট্রিবিউট করবে, মানে টপ অর্ডার মিডল অর্ডারে কোনো রান করবে না, সেই দল রেগুলার জিতবে। এইভাবে টেস্ট জেতা যায় ভাই? এইটাই তো চলে আসতেছে। মাঝখানে পাকিস্তান ট্যুরে যে আমরা জিতছি, সেটা হচ্ছে আমাদের বোলাররা অতিমানবীয় বল করছে, পরে ব্যাটসম্যানরা সামান্য হলেও রেজিস্ট্যান্স দেখাইছে। সেটা কে কে দেখাইছে? ওই লিটন, মুশফিক, মিরাজ, এই 3জন। এর বাইরে কারো কাছ থেকে কিন্তু আমরা রান পাই নাই। তো এই রিয়েলিটি দিয়ে আমরা রেগুলার ম্যাচ জিততে পারবো না এবং বড় দলের সঙ্গে ফাইটও করতে পারবো না। কারণ বোলাররা প্রত্যেকটা সেশন ডমিনেট করতে পারবে না। যখন আপনি বড় দলের সঙ্গে খেলবেন, তারা 1-2 সেশন নিজেদের করে নেবেই। যতই আপনি ভালো বল করেন না কেন, 1-2 সেশন নিজের করে নেবে। কখনো অশ্বিন রুখে দাঁড়াবে, জাদেজা রুখে দাঁড়াবে, কখনো কোহলি রুখে দাঁড়াবে। আমাদের তো সৌভাগ্য যে কোহলি, রোহিত শর্মা এখনো রুখে দাঁড়ায় নাই। এই 2 ইনিংস গেল, ওরা 2জন এখনো রুখে দাঁড়ায় নাই। দাঁড়াবে তো, কোনো না কোনো সময় দাঁড়াবে। তার মানে আপনার ব্যাটসম্যানকেও কন্ট্রিবিউট করতে হবে, বোলার একাই সবকিছু করে দিবে না। এখন কথা হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানরা কি এটা জানে না? আমাদের ম্যানেজমেন্ট কি এটা জানে না যে আমাদের ব্যাটসম্যানদের কন্ট্রিবিউট করতে হবে? অ্যাকচুয়ালি টপ 4কে কন্ট্রিবিউট করতে হবে, মানে যেখানে জাকির খেলছেন, সাদমান, শান্ত এবং মোমিনুল। মূল প্রবলেম হচ্ছে এই 4জন।
এই চারজন কোনোভাবেই কন্ট্রিবিউট করতে পারতেছেন না। মুশফিক তবু কালে ভদ্রে কন্ট্রিবিউট করেন, পাকিস্তান সিরিজে একটা 50 করছেন, এর আগে শ্রীলঙ্কা সিরিজে বোধহয় একটা সেঞ্চুরি না 50 করছেন। মানে মুশফিক একটা মিডিওকর পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু এটা ম্যাচ উইনিং পারফরমেন্স না। মুমিনুল যদি এই পারফরমেন্সটাকে ম্যাচ উইনিং এ পরিণত করতে চান, তার এই 50টাকে সেঞ্চুরি বানাইতে হবে, সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরি বানাইতে হবে। এই কাজটা মুমিনুল করতে পারতেছেন না। আর বাকি তিনজনের কথা তো বলাই বাহুল্য। জাকির সাদমান বা জয় সাদমান যে ফরমেশনে ভাবেন, আর 3 নম্বরে শান্ত, এরা যাচ্ছেই আউট হওয়ার জন্য, এরা যাচ্ছেই উইকেট আউট হওয়ার জন্য। এটা নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস নানা রকম হচ্ছে, ধারাভাষ্যকাররা কথা বলতেছেন, রিপোর্টাররা লিখতেছেন, আমাদের আবিদ হোসেন সামি অলমোস্ট এভরিডে এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। আজকেও মনে হয় টপ 4 নিয়েও 2টা কন্টেন্ট বানাচ্ছে, আমি দেখতেছিলাম বসে। আমি তো টেকনিক্যাল লোক না, ও ক্রিকেটের মানুষ, ও টপ লেভেলে খেলছে, ও টেকনিক বিশ্লেষণ করে দেখাচ্ছিল যে এই বামাতি ব্যাটসম্যানদের একটু রাউন্ড দ্য উইকেটে আসা, যদি ডানহাতি বোলার একটু ভেতরে ঢুকায় বলটা, তাহলে এরা এক্সপোজ হয়ে যায়, হয় ব্যাট প্যাডের মাঝখান থেকে বল ঢুকে বোল্ড হয়, নতুবা এলবিডব্লিউ হয়। আবার দেখলাম যে অনেকে ওই একই ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিচ্ছে, মানে ঘটনা ওই একই, যে এদের টেকনিক্যালি সমস্যা আছে। ও বলতেছিল যে ব্যাকফুট মুভ করে না, তাদের হেড পজিশন ডাউন হয়ে যায়, যে কারণে এগুলো হচ্ছে। আমি টেকনিক্যাল আলাপ আমি করতে চাচ্ছি না, এটা করার জন্য সামি আছে, বা আমি মনে করি এটা করার জন্য টিমে বিশেষজ্ঞরা আছেন। এই বিশেষজ্ঞরা কি করতেছেন, আমাদের টপ 4 এই যে এক্সপোজ হয়ে যাচ্ছে ডানাতি ব্যাটসম্যানদের বিপক্ষে, আমাদের টপ 4 এর সব কয়জন বাহাতি ব্যাটসম্যান। এখন বাহাতি ব্যাটসম্যানরা ডানাতি বোলার যখন আসতেছে, এসে যখন মুভ করায় ভেতরে ঢুকাচ্ছে, বুমরা যেমন কি করলো সম্ভবত মুমিনুলের আউটটার ক্ষেত্রে বা মুমিনুলের ক্ষেত্রেই পরপর 4টা ডেলিভারি বের করে দিল দেখলাম। এরপরে হুট করে রাউন্ড দ্য উইকেটে একটা বল ঢুকালো, বলটা বোল্ড হয়ে গেল, ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেল। মানে কি দাঁড়ালো, মানে বুমরা জানে যে এই ছেলেটারে খানিকক্ষণ না চাইলে তারপরে একটা বল ভিতরে ঢুকালে এই ছেলেটা বোল্ড হয়ে যাবে। দেন বুমরা হচ্ছে সেই বোলার, আজকে আকাশদীপ সিরাজও ভালো করছে, এটা সত্যি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওরা যখন বোলিং করছে তখন তো কিন্তু উইকেটে কিছু ছিল না। মানে আমাদের প্রথম দিনে যেটা হাসান যে সুবিধাটা পাইছে, উইকেটে তখন মুভমেন্ট ছিল, মানে উইকেটেই বল মুভ করতেছিল, ওই জায়গায় যে কোনো মিডিয়াম পেসার বল মুভ করাইতে পারবে। এক হচ্ছে বুমরা ইজ নট এ মিডিয়াম পেসার, বুমরা আমি বলি যে কাইন্ড অফ ওয়ান বোলার। সারা পৃথিবীতে এই জাতীয় বোলার একটা দুটো জন্মায় এক এক জেনারেশনে, বুমরা হচ্ছে সেই ধরনের বোলার। বুমরা এক্সপ্রেস বোলার, আবার সে ব্যাপক বল মুভ করাইতে পারে, এবং সেটা যে কোনো কন্ডিশনে যে কোনো উইকেটে। তার অস্ট্রেলিয়া লাগে না, ইংল্যান্ড লাগে না, সে শ্রীলঙ্কায় গিয়েও বল মুভ করায়, পাকিস্তানে তো যায় নাই এখনো পর্যন্ত, গেলেও মুভ করাবে, বাংলাদেশে আসলেও মুভ করাও, সব জায়গায় বল মুভ করায়। আজকে চেন্নাই মরা উইকেটে যেখানে বল মুভ করতেছে না, সেখানে সে বল মুভ করেছে এবং বহুত মুভ করাচ্ছে। যখন আউটসুইং করাচ্ছে তখন তো বড় বড় আউটসুইং করাচ্ছে, আবার ইনসুইঙ্গার গুলো ছোট মারতেছে, দু একটা ইনসুইঙ্গার বড়ও মারতেছে। মানে এই লোক তো আসলে মানে ফেনোমেনন হয়ে গেছে। সোজা কথা আমি মনে করি বুমরা অন্য লেভেলে চলে গেছে। বুমরা এখন কথা হচ্ছে অন্য লেভেলে গেলেও তো আপনার তো ওয়াসিম আকরাম খেলতে হচ্ছে না এখনো। ওয়াসিম আকরাম বেঁচে থাকলে তো মানে খেলতে থাকলে তো ওয়াসিম আকরামকে খেলতে হতো, মানে খেলতে তো হবেই, আপনার পৃথিবীর এই টপ বোলারদের তো খেলতে হবে। সেখানে যদি আপনি টেকনিক্যালি এত এক্সপোজড থাকেন, যেটা আমি বারবার বলতেছে, ও বললো যে গত বিপিএল এর সময়, এটা আমির সোহেল অনেকবার বলছে যে বাংলাদেশের বাহাতি ব্যাটসম্যানরা কমনলি এই একটা কারণে ফেল করতেছে। আচ্ছা, কথা হচ্ছে সামি বোঝে, আমির সোহেল বোঝে, কমেন্টেটররা বোঝে, রিপোর্টাররা বোঝে, আমি হয়তো বুঝি না, ঠিক আছে। তাহলে ডেভিড হেম্প বোঝে না, হাতুরু সিং এ বোঝে না, হোয়াট দে আর ডুইং, তারা কি করতেছে? আমি বুঝলাম যে আবিদ হোসেন সামি বলতেছে যে এটা বাংলাদেশে ছোটবেলা থেকে গড়ে ওঠা একটা সমস্যা, এখন এই সমস্যা নিয়ে তো আমরা চলতে পারবো না রে ভাই। তাহলে চিন্তা বদলান, তাহলে অন্য ব্যাটসম্যান দিয়ে আমাদের রিপ্লেস করাইতে হবে। যে বোলাররা কোয়ালিটি সুইং খেলতে পারবে না, ডানাতি ব্যাটসম্যান বোলারের, তাদেরকে আপনি টপ লেভেলে কতদিন বয়ে নিয়ে বেড়াবেন? এই বোঝা কতদিন বয়ে নিয়ে বেড়াবেন? এখন তাহলে হয় ভাবতে হবে যে তাহলে তাদের বাদ দিয়ে আমার যে টেকনিক্যালি সলিড তাদেরকে খেলাইতে হবে। সে টেকনিক্যালি সলিড কারা আছে? উপায় আছে, শান্ত একটু মুভমেন্টটা বেটার খেলে এদের মধ্যে, শান্তকে হয়তো ওপেন করানো যেতে পারে। কি উপায় আছে এটা নিয়েও আমি আলোচনা করতে আসিনি, আমার কাছে সমাধান দেয় না। সমাধান দেওয়ার জন্য তো হেম্প আছেন, সমাধান দেওয়ার জন্য তো হাতুরু সিংহে আছেন। তারা না পারলে তারা সিলেক্টরদের বলবেন যে ভাই এদের দিয়ে চলতেছে না, আমাদেরকে এই টাইপের ব্যাটসম্যান দেন। আর কথা হচ্ছে যে এইটা বলার আগে আপনারা কি আসলে নেটে বা তাদের পার্সোনাল সেশনে এগুলো ঠিক করতেছেন, এগুলো নিয়ে কাজ করতেছেন? যে জিনিসটা এত এক্সপোজড, যেটা নিয়ে রিপোর্টাররা কথা বলতেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলতেছে, সাবেক খেলোয়াড়রা কথা বলতেছে, দেবব্রতর মতো মানুষ দেখতেছে যে আসলেই মুমিনুলের ব্যাকফুট
চলতেছে না, আসলেই সাদমানের ব্যাকফুট 1 ইঞ্চিও নড়ে না, তাহলে এটা তো হইতে পারে না। এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেশনের পর সেশন কাজ করতে হবে। কি কাজ করতেছেন? এই জবাবদিহিটার জায়গা আমি মনে করি যে সব জায়গায় নতুন দিন আসছে, ফারুক ভাই নতুন আসছেন, টেকনিক্যাল বিষয় দেখার জন্য ফাহিম ভাই আছেন বোর্ডে। ফাহিম ভাই টেকনিক্যাল এইসব জিনিস খুব কম লোকে বোঝে, যে জিনিস থামে বোঝে সেটা 100 গুণ ভালো ফাহিম ভাই বোঝে। এবং ফাহিম ভাইয়ের এখন আমার মনে হয় সময় আসছে ফাহিম ভাই এবং ফারুক ভাইয়ের সামনে আগানোর। দুজনই ক্রিকেটের মানুষ, সামনে আগায় সোজাসুজি কোচদের চার্জ করেন। যে ডেভিড হেম বা এই হাতুরু সিং তারা কি করতেছে? তারা টেকনিক্যাল লেভেলে ব্যাটসম্যানদের নিয়ে আদৌ কোনো কাজ করতেছে নাকি? যদি কাজ করে না পারে তাহলে বিকল্প কিছু ভাবতে হবে, আমাদের সিলেক্টরদের ভাবতে হবে। তখন সিলেক্টরদের সঙ্গে বসেন, নতুন কিছু ভাবেন যে আমাদের লঙ্গার ভার্সন থেকে নতুন করে কাদের তুলে আনা যায়। এই টপ ফোরকে হয় টেকনিক বদলাতে হবে, নতুবা এই টপ ফোরকে ওয়ালাইকুম আসসালাম বলার সময় চলে আসছে। এখন সেটা কোনটা করবেন সেটা আমাদের বোর্ড এবং সিলেক্টরকে ভাবতে হবে। এদেরকে নিয়ে আসলে এই বোঝা নিয়ে আসলে আপনি টপ লেভেল পারফর্ম করতে পারবেন না। আপনার বুমরার মতো বলার খেলতে হবে। বুমরা, আমি আবারও বলছি যে বুমরা ফেনোমেনাল বোলার, কিন্তু বুমরাকে আপনার খেলতে হবে। কারণ টপ লেভেলে আপনি কখনোই এই রামশ্যাম যদু মধু টাইপ বোলার খেলে জিততে পারবেন না। এটা 2-1 কালে ভদ্রে মাউন্ট বঙ্গানোই কেস ঘটে যাবে, কিন্তু এটা রেগুলার ঘটবে না যে আপনি রেগুলার রামশ্যাম যদু মধু বোলিং পাবেন, রেগুলার ফ্ল্যাট উইকেট পাবেন। আরে ভাই, ফ্ল্যাট উইকেটেও তো আমরা পারি না। ফ্ল্যাট উইকেট দিলে ওরা করতে হয়তো 700, আমরা 350 ওই 700 পৌঁছাতাম কোনো ক্রমে। এভাবে হয় না। আমাদের টপ লেভেল বোলিং ফেস করতে হবে, ফেস করতে গিয়ে সেখানে বড় ইনিংস খেলতে হবে। হ্যাঁ, কোলাপস করবে, কোনোদিন টপ অর্ডার কোলাপস করবে, মিডল অর্ডার থেকে রান আসবে, যেটা ইন্ডিয়ার হয়েছে। টপ অর্ডার মিডল অর্ডার দুইটাই কোলাপস করছে, টেইল থেকে রান আসছে। আমাদের টপ পারতেছে না, মিডল অর্ডার পারতেছে না। রোজ যদি টেইল পারে, মিরাজ আর লিটন পারে, কারণ আজকে পারে নাই, ফলে আমরা বসতে গেছি, একদম পারি নাই। সরি ব্যাড ওয়ার্ড চুজ করার জন্য, কিন্তু আসলেই তাই হয়েছে। মিরাজ লিটন আজকে যেই পারে নাই, সেই আমরা পারি নাই। আজকে একমাত্র সাকিব ছাড়া, সাকিবের আরেকটা খুব দৃষ্টিকটু ছিল। সাকিব যেটা তামিমগত, আমি তামিমের ধারাভাষ্য নিয়ে বলবো ভাবতেছিলাম যে গতকালকে এবং গত 2 দিন ধরে এই ছেলেটা খুব সংযম দেখা গেছে যে অ্যাটলিস্ট সাকিবের কোনো সমালোচনা করবে না, সে ধরে রাখছিল। সাকিবের প্রসঙ্গ যখনই আসতেছে সে ঘুরে প্রায় অন্য দিক চলে যায়। তারপরেও সাকিব যখন ওই রিভার্সটা করছে, সে না বলে পারে নাই যে এই পরিস্থিতিতে সাকিবের মতো ব্যাটসম্যান, এবং যে কখনো তেমন রিভার্স করে না, সেটা করবে, এটা খুব আনএক্সপেক্টেড। এটা দুঃখজনক এবং হাস্যকর সাকিবের কাজটা। বাকিরা সবাই কিন্তু টেকনিক্যালি এক্সপোজড। বাকি যে ব্যাটসম্যানরা, এরা কেউ যোগ্যতার, এরা সবাই যোগ্যতার অভাবে আউট হয়েছে। এরা কেউ এমন না যে উইকেট বিলায় দিয়ে আসছে। অন্যান্য সময় যে অভিযোগ করি আমরা উইকেট বিলায় দিয়ে আসছে, তা হয় নাই, টেকনিক্যালি এক্সপোজ হয়ে গেছে। বুমরা, আকাশদীপ এবং খানিকটা সিরাজ, এই 3 জনের সামনে, কোয়ালিটি বোলিং এর সামনে আমাদের ব্যাটসম্যানরা টেকনিক্যালি একদম এক্সপোজড হয়ে গেছে। এখন এই সিনারিও কিভাবে থামানো যায়, এটা ভাবার দায়িত্ব বোর্ডের, সিলেক্টরদের এবং কোচদের। খুব দ্রুত এটা ভেবে সমাধান বের করতে হবে, নতুবা মানে এইরকম অপমানজনক পরিস্থিতি আমরা রেগুলার দেখতে থাকবো। অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি এই পরিস্থিতি কাটায় উঠবো আমরা সবাই। তারপরে আশা করি যে চেন্নাইতে অ্যাটলিস্ট একটা মিরাকল হোক, মান সম্মান যেন বাঁচায় ফিরতে পারি। সবাইকে ধন্যবাদ।